আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। ইমা ভার্সিটিতে গিয়ে দেখলো আরমানের ক্লাস প্রায় শেষ। ক্লাসে যাবে কি যাবে না ঠিক বুঝে উঠতে পারছে না। না গেলেও যদি আরমান বাইরে এসে থাকতে দেখে তাহলে কপালে দুঃখ আছে ইমার। অনেক চিন্তাভাবনা করে ইমা ঠিক করলো ক্লাসে যাবে। অনেকটা সাহস সঞ্চয় করে ইমা বলল, স্যার আসবো? আরমান ক্লাস করালেও তার মাথায় ঘুরছিল ইমা কেন ভার্সিটি এলো না আজ। এসব চিন্তার মাঝে ইমার গলা শুনে দরজার দিকে তাকালো আরমান। তার কথা মতো বোরখা পরেই এসেছে ইমা, শুধু চোখ দুটো দেখা যাচ্ছে তার। ইমাকে দেখে কপালের ভাঁজে রাগ ফুটে উঠল আরমানের। এখন ঠান্ডা মাথায় অপমান করা তার পক্ষে সম্ভব হচ্ছে না, মাথা গরম হয়ে যাচ্ছে। আরমান শুধু বলল, এটা আপনার বাসা নয়, যখন খুশি আসবেন আর যখন খুশি যাবেন। ভার্সিটির একটা নিয়ম আছে, সেটা আপনার জানা না থাকলে ভালো করে জেনে নিন গিয়ে। আপনাদের কেউ জোর করে না ভার্সিটিতে আসতে বলেছে, তবে নিজের ইচ্ছে মতো আসবেন যাবেন সেটা হবে না। ভার্সিটিতে পড়াশোনা করতে হলে ভার্সিটির নিয়মে চলতে হবে। বাইরে দাঁড়িয়ে থাকুন। নেক্সট ক্লাসের স্যার অ্যালাউ করবে বলে আমার মনে হয় না। আমার ক্লাসে আমি অ্যালাউ করব না। ক্লাসের সবাই ইমার দিকে তাকিয়ে আছে। ইমা আর আরমানের কাহিনী সবাই জানে। ইমাকে দেখে কানাঘুষো শুরু হয়ে গেছে, আর ইমা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে চুপচাপ। ইমা সেখানেই দাঁড়িয়ে থাকলো। প্রায় 10 মিনিট পর আরমানের ক্লাস শেষ হলে সে বের হয়ে গেল। যাওয়ার আগে ইমার দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে বের হয়ে গেল ক্লাসরুম থেকে। আরমান বের হয়ে গেলে ইমা ভেতরে এলো। অনেকে তাকে দেখে হাসি তামাশা করছে। এর মতো একটা গাইয়া ভূত মেয়েকে আরমান স্যারের মতো ড্যাশিং হ্যান্ডসাম ছেলে ডিয়ার নিয়েও প্রপোজ করেছিল কি করে? সত্যি ব্যাপারটা খুবই হাস্যকর। এই মেয়ে আবার তাকে রিজেক্ট করেছিল। ভাবা যায় বল? একটা ন্যাকা টাইপ মেয়ে বলে উঠল, ইস, যদি আমাকে প্রপোজ করতো আমি তো খুশিতে অজ্ঞান হয়ে যেতাম। আর একজন বলল, আরে রাখ তোর প্রপোজ, আমার সাথে একটা মুচকি হাসি দিয়ে কথা বললেই আমি হার্ট অ্যাটাক করব। স্যারের হাসি আমি একবার দেখেছি, হাসলে গালে টোল পড়ে, ইস যা লাগে না তখন, পুরো আগুন। এমন অনেক কথা ভেসে আসলো ইমার কানে। সেসব না ভেবে ইমার ফ্রেন্ড রিকুর কাছে গিয়ে বসলো ইমা। রিকু ইমাকে জড়িয়ে ধরে বলল, কেমন আছিস ইমো? রিকুর পুরো নাম রোকেয়া ইসলাম, কিন্তু সেটা তার কাছে ওল্ড মনে হয়, তাই নিজের নাম শর্ট করে রিকু রেখেছে রোকেয়া। ইমা মুচকি হেসে বলল, আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। তুই কেমন আছিস? রিকু বলল, আমি ভালো আছি, কিন্তু তুই কতটা ভালো আছিস সেটা আমার থেকে ভালো কে জানে। ইমার জীবনের গুরুত্বপূর্ণ একজন মানুষ রিকু, নিজের দুঃখগুলো ভাগ করে নেওয়ার মানুষ। ইমা রিকুর সাথে কথা বলছিল, তখনই পিয়ন এসে বলল, ইমা আপু আছে, ওনাকে প্রিন্সিপাল স্যার ডেকেছেন। ইমা পিয়নের কথা শুনে, স্যার তাকে কেন রাখবে? রেগুলার ভার্সিটি আসে না বলে? হতেই পারে এভাবে ক্লাস মিস করার জন্যই ডেকেছে হয়তো। সামনে আবার ফাইনাল এক্সাম। ইমা উঠে পিয়নের পিছনে পিছনে গেলে সে প্রিন্সিপালের রুমের দিকে না গিয়ে আরমানের রুমের দিকে নিয়ে যেতে থাকে ইমাকে। ইমা বুঝতে পেরে বলল, এটা তো প্রিন্সিপাল স্যারের না, আরমান স্যারের রুম। আপনাকে আরমান স্যারই ডেকেছেন, প্রিন্সিপাল স্যার নয়। পিয়ন বলে উঠল। এ কথা শুনে ইমার ভয় কলিজা শুকিয়ে গেল। আরমান তাকে এমনি এমনি ছাড়বে না সেটা সে জানে, তবে এত তাড়াতাড়ি ডাক পড়বে বুঝতে পারেনি। পিয়ন ইমাকে আরমানের রুমের সামনে দাঁড় করিয়ে চলে গেল। ইমার ভয়ে হাত পা ঠান্ডা হয়ে আসছে। এখানে কোনো সিন ক্রিয়েট হলে পুরো ভার্সিটির সামনে অপমানিত হতে হবে তাকে। ইমা দাঁড়িয়ে এসব চিন্তা করছিল। আরমান ভেতর থেকে রাগীভাবে গম্ভীর গলায় বলল, রুমের বাইরে মূর্তির মতো দাঁড়িয়ে না থেকে ভেতরে আয়। আরমানের গম্ভীর গলায় ইমা চমকে উঠল, তবে অনেকটা সাহস নিয়ে দরজা ঢেলে ভেতরে গেল। আরমান টেবিলের সাথে দাঁড়িয়ে থেকে পেন্সিল ঘোরাচ্ছিল। ইমা ভেতরে গিয়ে বেশি না এগিয়ে দরজার সামনেই দাঁড়ালো আর বলল, আমাকে কেন ডেকেছেন স্যার? আরমানের কড়া নির্দেশ আছে, কেউ যেন জানতে না পারে ইমা তার খালাতো বোন। ভার্সিটি এসে যাতে ভাইয়ার শব্দটা মুখ থেকে বের না করে, আর ইমাও বাধ্য মেয়ের মতো আরমানের নির্দেশ পালন করে বিনা বাক্যে। আরমান ইমার দিকে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে ঝড়ের বেগে এসে ইমার গা চেপে ধরে নিকাপের ওপর দিয়েই। আরমান দাঁত কিটিমিটি করে বলল, বাইরে বের হয়ে তোর ডানা গজিয়ে গেছে? ভার্সিটি রেখে কোথায় গিয়েছিলিস আর কার সাথে দেখা করতে গিয়েছিলি বল?
আরমান এত জোরে গাল চেপে ধরেছে ইমার মনে হচ্ছে চোয়াল ভেঙে ভেতরে ঢুকে যাবে। ইমা অনেক কষ্টে বলল, আমি কোথাও যাইনি, আসার সময় অ্যাক্সিডেন্ট হয়েছিল, কথা বেশি ব্যথা পেয়েছি তাই বাসায় চলে গেছে, আর আমার বেশি ব্যথা লাগেনি তাই ভার্সিটি এসেছি। আরমান আরো শক্ত করে গাল চেপে ধরে বলল, আমাকে তোর বোকা মনে হয় যে যা বলবি তাই বিশ্বাস করে নেব? ইমা আরমানের হাত ছাড়ানোর চেষ্টা করতে করতে বলল, আমার কথা বিশ্বাস না হলে কথাকে কল দিয়ে জিজ্ঞেস করুন কথা কোথায়। আরমান কিছু একটা চিন্তা করে ইমাকে ছেড়ে দিল, আর সাথে সাথে কথাকে কল দিয়ে জানতে পারলো ইমা যা বলেছে সব সত্যি। তাই কল কেটে ইমাকে বলল ক্লাসে চলে যেতে। আগের নাই খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে যাওয়ার জন্য পা বাড়াতেই আরমান বলে উঠল, তোর পায়ে কি হয়েছে? ইমা বলল, অ্যাক্সিডেন্টের সময় সামান্য চোট লেগেছে পায়ে। আরমান ব্যস্ত হয়ে বলল, মেডিসিন লাগিয়েছিস? ক্লাস করতে হবে না, আমি গাড়ির ব্যবস্থা করে দিচ্ছি, বাসায় চলে যা। ইমা শান্ত গলায় বলল, তার দরকার হবে না, আমি ক্লাস করব আর শেষ হলে একাই চলে যেতে পারবো। আরমানের উত্তরের অপেক্ষা না করে ইমা বের হয়ে গেল, আর আরমান সেদিকে তাকিয়ে রইল আর ভাবল, চোখের আড়াল হলে মনে হয় তোকে মাফ করে দিই, কিন্তু যখনই তোর মুখটা দেখি সারা ভার্সিটির সামনে লজ্জিত হওয়ার সেই মুহূর্ত মনে পড়ে যায়। সেদিনের জন্য আজ আমার কোনো ফ্রেন্ড নেই। তুই রিজেক্ট করায় বন্ধু মহলে ক্রাশ বয় খ্যাত আমি হাসির পাত্র হয়ে উঠেছিলাম। একে একে সবার থেকে দূরে সরে আসি, সেই হাসি তামাশা থেকে নিজেকে বাঁচাতেই দূরে সরে আসি। সেদিন তুই মুখের ওপর রিজেক্ট না করলে একটু পর আমার বন্ধুরাই তোকে সব বলে দিল, কিন্তু তুই কি করলি? হাসির পাত্র বানালি সবার সামনে। সেটা আমি চাইলেও ভুলতে পারবো না। ইমা আরমানের কেবিন থেকে বের হয়ে বলল, জুতো মেরে গরুদান করতে এসছে আমাকে। আমার সাথে এই অন্যায় করার জন্য একদিন আফসোস করবেন আরমান ভাইয়া, দেখে নিয়ে। কথা নিচের রুমে বসে চিন্তা করছে। লোকটাকে খারাপ মনে করলেও এতটা খারাপ না। কথা মনে করেছিল ঈশান বকবক করে তার মাথা খেয়ে ফেলবে, কিন্তু সারা রাস্তা ঈশান চুপ করেই ছিল, শুধু বাড়ির অ্যাড্রেস জানতে চেয়েছিল একবার। কথা ঈশানের চিন্তা করছে ভেবে পরক্ষণে চমকে উঠল আর বলল, না না, আমি কেন ভাবছি লোকটার কথা? আমার কাউকে নিয়ে চিন্তা করাও অন্যায়। নিজের অস্তিত্ব ভুলে যাস না কথা। তুই ওই ছেলের নখের যোগ্য হবি না। মানবতার খাতিরে সাহায্য করেছি, এই পর্যন্তই থাকতে দে। এসব ভেবে বিনিময়ে কষ্ট ছাড়া কিছু পাবি না। কথা নিজের মনে এসব চিন্তা করে ঈশানের চিন্তা মাথা থেকে বের করে দিল। শহরের সকাল গ্রামের সকালের মতো মিষ্টি হয় না। গ্রামের সকাল হয় পাখির কিচিরমিচির শব্দে, আর শহরের সকাল হয় গাড়ির হর্ন আর কাকের কা কা বেসুরো ডাকে। তবে ইয়াদদের বাড়ির পিছনে বিশাল এক বাগান আছে, বড় বড় বিভিন্ন ফল গাছের, আর সেখানে পাখিও আছে অনেক। পাখির কিচিরমিচির শোনা যাচ্ছে। সময় কারোর জন্য অপেক্ষা করে না। কেটে গেছে আরো কয়েকদিন। প্রতিদিনের মতো ফজরের নামাজ পড়ে এক্সারসাইজ করছে ইয়াদ। আজ হ্যাকার মেয়েটার আসার কথা। মেয়েদের সাথে ইয়াদ কথা বলে না, তাই ঠিক করেছে জাম্বিকে বুঝিয়ে দেবে কি কি করতে হবে। ভাইয়া, তোমার কফি। ইয়াদ পেছনে ঘুরে বলল, আজও তো আগে চলে এসেছিস, আমি এখনো শাওয়ার নিইনি। ঈশানা চেয়ারে বসতে বসতে বলল, আজ আমি ইচ্ছে করেই আগে এসেছি। ইয়াদ ভ্রু কুঁচকে বলল, কেন? ইয়ানা বলল, তোমার সাথে শান্তিতে একটু কথা বলার জন্য। এর থেকে আদর্শ টাইম আর খুঁজে পেলাম না। ইয়াদ ওয়ান হ্যান্ড পুশ আপ দিতে দিতে বলল, কি কথা বলতে এসেছিস বল। ইয়ানা মুচকি হেসে বলল, মা বাবা তোমার জন্য মেয়ে দেখেছে, আর আমিও দেখেছি। আমার অনেক পছন্দ হয়েছে ভাবি হিসেবে। ইয়ানার কথা শুনে ইয়াদ হাত ফসকে পড়ে যেতে গিয়েও নিজেকে সামলে নিল, আর ইয়ানার দিকে তাকিয়ে বলল, কি সব বলছিস আবল তাবল? ইয়ানা মুড নিয়ে বলল, যেটা শুনেছ একদম ঠিক শুনেছ। আর আমি আমার ভাবি চাই আত্মা যত তাড়াতাড়ি সম্ভব। ইয়াদ রেগে বলল, আমি কোনো বিয়ে করছি না, সেটা জেনে রাখ তুই। ইয়ানাও রেগে বলল, তুমি বিয়ে না করলে আমিও এই বাড়িতে পানি মুখে আনবো না, শুনে রাখো তুমি। ইয়ানা রেগে বের হয়ে গেল ইয়াদের রুম থেকে। এতক্ষণ ইয়ানা যা করেছে সব তার মা শিখিয়ে দিয়েছে, কারণ ইয়ানার সম্ভব। ইয়ানা রেগে চলে গেলে ইয়াদও রেগে পাঞ্চ করতে থাকে পাঞ্চিং ব্যাগে। রাগ ঢালার সবচেয়ে আদর্শ জায়গা এটা ইয়াদের। আরও দুদিন কেটে গেল ইয়ানা ইয়াদের সাথে কথা বলে না, ঠিকমতো খায়ও না। তার এক কথা, তাকে ভাবি এনে দিতে হবে।
তাও সে যাকে পছন্দ করেছে তাকেই। এসবই মিসেস রুবিনার প্ল্যান। ইয়ানা একটা মাধ্যম মাত্র। সোজা আঙুলে ঘি না উঠলে সে আঙ্গুল বাঁকাতে জানে। যে মেয়ে পছন্দ করেছে তাকে রুবিনা নিজের ইচ্ছেই পুতুলের মতো নাচাতে পারবে। তাই ইয়াদের দুর্বলতার কাজে লাগিয়ে যে করেই হোক বিয়েটা করাতে চায়। ইয়াদ ভালো করেই বুঝে গেছে রুবিনার চাল, তবু কিছু প্রকাশ করছে না, শুধু চুপচাপ দেখে যাচ্ছে। অনেক কিছু ভেবে চিনতে ইয়াদ ইয়ানার কাছে গেল। রাতে ইয়াদ ইয়ানার রুমের দরজায় নক করে বলে, ইয়ানা আসবো? ইয়ানা কিছু না বলে চুপ করে আছে। ইয়াদ দরজা ঠেলে ভেতরে গিয়ে দেখে বেডে বসে বই পড়ছে ইয়ানা। ইয়াদ যে তার রুমে এসেছে সেদিকে একবারও তাকালো না। ইয়াদ বলল, কথা বলবি না আমার সাথে? ইয়ানা কিছুই বলছে না, এখনো বইয়ের দিকে তাকিয়ে আছে। তা দেখে ইয়াদ বলল, তোকে বলতে এসেছিলাম মাকে বলে দিস আমি বিয়েতে রাজি, যা করার করতে পারে। ইয়ানা বই রেখে খুশি হয়ে বলল, সত্যি বলছো ভাইয়া? ইয়াদ মুচকি হেসে বলল, আমার বোন একটা জিনিস চেয়েছে, সেটা আমি দেব না তা কি করে হয় বল? ইয়ানা দৌড়ে এসে ইয়াদকে জড়িয়ে ধরে বলল, ইউ আর দ্য গ্রেট ভাইয়া। ভাবি আর আমি সবসময় অনেক মজা করবো একসাথে। ইয়াহু! ইয়াদ বোনের খুশি দেখে নিজেও খুশি হলো, তবে পরক্ষণেই রহস্যময় হেসে মনে মনে বলল, এবার তোমাদের জালে তোমাদের আটকাবো। মুখোশধারী মিস্টার অ্যান্ড মিসেস হামিদ তৈরি হয়ে থাকো। ইমা নিজের মনিকে দেখে একের পর এক অবাক হচ্ছে। ইমাকে দিয়ে কোনো কাজ করাচ্ছে না, বরং টিয়াকে দিয়ে ইমার সেবা করাচ্ছে। ইমা এসবের মানে বুঝতে পারছে না। আরমান বাড়িতে নেই, গতকাল সকালে 1 সপ্তাহের জন্য ভার্সিটি থেকে ট্যুরে গেছে। 1 সপ্তাহের আগে ফিরবে না। আর অন্যদিকে ইমার বিয়ের কথা চলছে। গতকাল বিকেলে একটা মহিলার ইমার থেকে একটু বড় হবে বয়সে এমন একটা মেয়ে এসেছিল তাকে দেখতে। তারা এখনো কিছু জানায়নি, তবে ইমা ব্যাপারটা নর্মালি নিয়েছে। দেখতে আসতেই পারে, এটা অস্বাভাবিক কিছু তো নয়। কিন্তু মগ্ন ছিল ইমা। হঠাৎ মনির গলায় হুঁশ ফেরে, মা, ইমা এদিকে একটু আয় দেখি। ইমা নিচের রুমে বসেছিল, ডাক শুনে বলল, আসছি মনি। ইমা উঠে মনির কাছে গেলে মনি তাকে নিচের পাশে বসিয়ে দিয়ে বলল, গতকাল তোকে যারা দেখতে এসেছিল তারা ফোনে জানিয়েছে তোকে তাদের ভীষণ পছন্দ হয়েছে, আর তাই বেশি দেরি করতে চায় না, তাড়াতাড়ি বিয়েটা সেরে ফেলতে চায়। আগামী শুক্রবার তোর বিয়ের দিন ঠিক হয়েছে। ইমা হাঁ করে তাকিয়ে আছে মনির দিকে। মাথা খারাপ হয়ে গেছে নাকি ওনার, সেটা বোঝার চেষ্টা করছে। ছেলে সম্পর্কে ইমাকে কিছু বলা হয়নি, আর যারা এসেছিল তাদের সম্পর্কেও কিছুই জানে না ইমা। তাহলে এটা কেমন বিয়ে হচ্ছে, আর এত তাড়া কিসের? ইমার মনি মনে মনে বলল, এইটাই সুযোগ, আরমান ফিরে আসার আগে তোকে বিদায় করতে হবে, আর তার বিনিময়ে আমরা পাবো মোটা অঙ্কের টাকা। আর কত কি, তুই সেখানে কেমন থাকবি সেটা আমাদের দেখে কি লাভ ইমা? তোকে যত তাড়াতাড়ি বিদায় করতে পারবো তত তাড়াতাড়ি আমার ছেলের জন্য লাল টুকটুকে একটা বউ আনতে পারবো। শুধু আরমান ফেরার আগে ভালোই সব মিটে গেলেই হলো। ইমা সাহস নিয়ে বলল, মনি, আমি ছেলের নাম পর্যন্ত জানি না, আর তুমি বলছো 2 দিন পর বিয়ে। মনি এবার নিজের রূপে ফিরে এসে ইমার গাল চেপে ধরে বলল, এত জানতে হবে কেন? তোর মায়ের তো তোর খোঁজ নেওয়ার সময়ও নেই। এতদিন খাইয়ে পরিয়ে বড় করেছি মুখে মুখে তর্ক করার জন্য? যার সাথে বিয়ে দিব মুখ বুজে বিয়ে করে নিবি। একটুও শব্দ করলে জিব্বা টেনে ছিঁড়ে ফেলবো বলে দিলাম। ইমাকে ছেড়ে দিলে সে দৌড়ে নিজের রুমে চলে যাবে। সে আর কিছু বলবে না। বিয়েটা করে নিলে এই বাড়ির অত্যাচার থেকে তো রেহাই পাবে, সেটাই অনেক। ছেলে যেই হোক, শুধু দুবেলা ঢাল ভাত আর বুক ভরা ভালোবাসা দিলে ইমার আর কিছু চাই না এই জীবনে। ইমা হয়তো ভাবতেও পারছে না এই বিয়ে তার জীবনে আরও একটা তিক্ততার সম্পর্ক বয়ে আনবে, ভালোবাসা নয়। আর আরমান, সে কি করবে এসব জানতে পারলে? যার অনুমতি ছাড়া ইমার বাড়ির বাইরে পা রাখা নিষেধ, আর তার অনুপস্থিতিতে ইমার বিয়ে। ইমার মা মেয়ের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে, তবে মেয়েটা তার দিকে ফিরেও তাকাচ্ছে না। ইমার মায়ের চোখ চড়মড় করছে পানিতে। মনে হয় এই তো সেদিন মেয়েটার জন্ম হলো। ছোট ছোট আঙ্গুল দিয়ে তার আঙ্গুলটা আঁকড়ে ধরত। ইমার বাবা ইমার দিকে তাকিয়ে বলতো, আমার মিষ্টি মাটা।
একদম আমার মতো হয়েছে দেখতে। মেয়েকে আকাশের চাঁদ মনে করতো ইমার বাবা। সেই মেয়ের আজ বিয়ে। মানুষটা বেঁচে থাকলে আজ কতই না খুশি হতো। সুখের স্মৃতি হাতড়ে চোখ থেকে টপ করে পানি গড়িয়ে পড়ল ইমার মা তাহিরা বেগমের। মেয়ের ভালোর জন্য ভালোবাসার মানুষটাকে ভুলে বিয়ে করলো অন্য একজনকে। আর আজ সেই মেয়ের চোখে সবচেয়ে বড় অপরাধী সে। আছে মায়া মমতার সম্পর্ক মুছে সেখানে তৈরি হয়েছে যন্ত্রণাদায়ক তিক্ততার সম্পর্ক। কিন্তু এমনটা তো চায়নি তাহিরা বেগম। সবই নিয়তির খেলা। দ্বিতীয় স্বামীর বাড়িতে সে খুব ভালো আছে এমনটা নয়, তবে সেটা কাউকে বলতে পারে না তাহেরা। সে ঘরে একটা ছেলে আছে তাহেরার, তবে সে ছাড়া কেউ আসেনি ইমার বিয়েতে। ইমার মা গিয়ে ছাহিরা বেগমকে জিজ্ঞেস করলো, ছেলেকে কি করে? তাতে ছাহিরা বেগম বলে, তোর মেয়ের রাজ কপাল, এত বড় ঘরে বিয়ে হচ্ছে, রানীর মতো পায়ের ওপর পা তুলে খেতে পারবে সারা জীবন। তাহিরা মলিন হেসে বলল, আমার মেয়েকে আমি মানুষ করিনি, তবে এটুকু জানি তার টাকার লোভ নেই। ছোটবেলা থেকে ভালোবাসা পায়নি মেয়েটা, তাই ভালোবাসার বড্ড কাঙ্গাল। ছেলে কেমন সেটা জানতে পারলে খুশি হতাম। ছাহিরা মুখ ভেঙচি কেটে বিড়বিড় করে বলল, এখন মেয়ের জন্য দরদ একেবারে উতলে পড়ছে। তাহিরা স্পষ্ট শুনতে পেল বড় বোনের তাচ্ছিল্যের সুরে বলা কথা। তাতে শুধু একটা দীর্ঘশ্বাস ছাড়ল। ছাহিরা মনে মনে বলল, ছেলে যদি ভালো হতো তাহলে এত বড় বাড়িতে নিজের মেয়ে না দিয়ে তোর মেয়ে দিতাম নাকি? তোর বয়সে একটু বড়, তাতে কি হয়েছে? তবুও কথাকেই দিতাম। কিন্তু ছেলে তো মেয়ে জাতিকেই সহ্য করতে পারে না দু চোখে। তোর মেয়ের কপালে কি আছে আল্লাহ মালুম। তাহেরা, তুই সেদিন যদি আমার ভালোবাসা কেড়ে না নিতি তাহলে আজ না তোর জীবন এমন হতো না, আর তোর মেয়ের এমন তিক্ততার সম্পর্ক বয়ে বেড়াতো না। তোকে বলেছিলাম আমার ভালোবাসা কেড়ে নিয়ে সুখে থাকতে পারবি না তুই। ইমার বাবা ছিল ইমার খালা ছাহিরা বেগমের প্রিয় বন্ধু। ছাহিরা বেগম ভালোবাসতেন ইমরুল আভিয়াতকে। ইমার বাবা ছাহিরা বেগমের বাড়িতে যাতায়াত ছিল ইমরুলের। ছাহিরা ইমরুলকে ভালোবাসতো আর ইমরুল ভালোবাসতো ইমার মা তাহিরা বেগমকে। ছাহিরা ইমরুলকে ভালোবাসার কথা জানাবে তার আগেই সেদিন রাগে দুঃখে বিনা কারণে ছাহিরা অনেক মেরেছিল তাহিরাকে, কিন্তু কিছু জানায়নি ইমরুলের বিষয়ে। ধীরে ধীরে তাহিরাও বুঝে যায় ইমরুল তাকে ভালোবাসে, আর সেও ইমরুলকে ভালোবেসে ফেলে। এটা জানতে পেরে ছাহিরা তার বাবাকে গিয়ে বলে সে ইমরুলকে বিয়ে করতে চায়, কিন্তু এতে আরও উল্টো ফল হয়। ছাহিরার বাবা তাকে জোর করে বিয়ে দিয়ে দেয় আরমানের বাবা আনিমুল মহমালের কাছে। সেদিন থেকে ছাহিরা ইমরুল আর তাহিরার উপর রাগ পুষে রেখেছিল। তাহিরা বুঝতে পারে তার বাবা ইমরুলকে মেনে নিবে না, তাই ছাহিরার বিয়ের 5 বছর পর তার বিয়ের কথা উঠলে সে ইমরুলকে সাথে পালিয়ে যায়। বিয়ের 3 বছর পর জন্ম হয় ইমার। তাহিরার ছিল সুখের সংসার। বাবা মেনে না নিলেও খারাপ ছিল না তারা। কিন্তু ইমার যখন 2 বছর বয়স, এক ঝোড়ো হাওয়ায় সব এলোমেলো করে দেয়। ইমরুলের মৃত্যু খুন ছিল নাকি অ্যাক্সিডেন্ট তা আজও ধোঁয়াশায় রয়ে গেছে। ইমরুলের মৃত্যুর পর তাহিরা বাধ্য হয়ে বাবার বাড়ি ফিরে আসে, কিন্তু এখানে আসতেই তার উপর আবার বিয়ের করার চাপ দেওয়া হয়। আর তার মূলে রয়েছে ছাহিরা বেগম। তাহিরার আজও কানে বাজে সাহিরার সেই কথা, একজনকে ভালোবেসে অন্যজনের সাথে সংসার করা কতটা যন্ত্রণাদায়ক সেটা তোকে আমি বুঝিয়ে ছাড়বো তাহিরা। কি ভয়ঙ্কর ছিল সেই কথা, মনে হলে তাহিরার আজও গায়ের লোম কাটা দিয়ে ওঠে। তাহিরার বাবা একসময় তাহিরাকে হুমকি দেয়, মেয়ের দিকে তাকিয়ে বিয়ে করতে চাইছে না তো, মেয়েকে এমন জায়গায় পাঠাবে আর কখনো মেয়ের মুখও দেখবে না তাহিরা। ভালোবাসার শেষ চিহ্ন বাঁচিয়ে রাখতে তাহিরা সেদিন নিজেকে বিসর্জন দিয়েছিল। বেঁচে থেকেও ভেতর থেকে মরে গিয়েছিল। সে সত্যিই বুঝেছিল একজনকে ভালোবেসে অন্যজনের সাথে সংসার করা কতটা যন্ত্রণাদায়ক। যে মেয়ের জন্য এত কিছু করলো সেই মেয়ের কাছে আজ অপরাধী তাহেরা। মণিমা, কারো ডাকে অতীত বিচরণ থেকে বের হয়ে আসে তাহেরা। পাশে তাকিয়ে কথাকে দেখতে পায়। বুক চিরে বেরিয়ে আসে দীর্ঘশ্বাস। নিজের মেয়ের মুখে একবার মা ডাকো আজ ভাগ্য হয় না তাহেরার। মণিমা, তাহের ভাইয়া আসেনি? আর আঙ্কেল কোথায়? তাহেরা শান্ত গলায় বলল, আসেনি তারা, আর আসবেও না। কথা মন খারাপ করে বলল। ওহ। তাহিরা বলল, কথা? আরমান কোথায়? তাকে দেখছি না যে। ভাইয়া ভার্সিটি ট্যুরে গেছে, আরো 2 দিন পর আসবে। তাহিরা বলল, বাড়িতে বিয়ে আর আরমান বাড়িতে নেই? তোর মা তো ছেলেকে বাদ দিয়ে 1 কাপ চাও খায় না, তাহলে তাকে বাদ দিয়ে এত বড় আয়োজন? সেই হিসেবটা আমিও মেলাতে পারছি না মণিমা।
আর মা তো ইমা আপুকে সহ্যই করতে পারে না, তাহলে এত ধুমধাম করে তার বিয়ে দিচ্ছে, তাও মাত্র 2 দিনের মধ্যে এসব আয়োজন করলো। কোথাও একটা গড়বড় আছে, বুঝলি মণিমা? কথার কাছ থেকে এসব শুনে তাহেরার বুক কেঁপে উঠল। যাই হোক, আল্লাহ যেন তার মেয়ের নতুন জীবনটা সুখে ভরিয়ে দেয়, সেই দোয়া করতে লাগলো তাহেরা। দূর থেকে নিজের মাকে দেখে যাচ্ছে ইমা। যতই রাগ অভিমান থাকুক, মা তো মাই। ইমার ইচ্ছে করছে দৌড়ে গিয়ে মাকে জড়িয়ে ধরে তার গায়ের মা মা গন্ধটা অনুভব করতে। কবে মামা গন্ধটা নাকে এসেছিল ইমা ভুলতে বসেছে, কিন্তু বুকের বাপাসটাই অভিমানের পরিমাণ এতই বেশি, সেগুলো একপাশে রেখে ইমা ছুটে যেতে পারছে না তার মায়ের কাছে। দূর থেকে দেখেই তৃষ্ণা মেটাতে চেষ্টা করছে ইমা। সকাল থেকে রুমের দরজা লক করে বসে আছে ইয়াদ। তার বিশ্বাসই হচ্ছে না সে বিয়ে করতে রাজি হয়েছে। বাড়ি ভর্তি মেহমান গিজগিজ করছে। তাদের আরও বেশি অসহ্য লাগছে ইয়াদের কাছে। সকালে ইয়ানা এসে ব্রেকফাস্ট দিয়ে গিয়েছিল, সেটা খেয়ে আর রুম থেকে বের হয়নি। জীবনে 30 বছর পার করে এসেছে মেয়েদের থেকে দূরে থেকে, আর আজ থেকে তাকে 24 ঘন্টা একটা মেয়েকে সহ্য করতে হবে। সেটা ভাবতেই রাগ লাগছে ইয়াদের। আরও একটা উটকো ঝামেলা আজ আরও বেশি মনে পড়ছে, সেই মায়াবী চোখ জোড়া। ইয়াদ নিজের হবু বউ সম্পর্কে কিছুই জানে না, তার অবশ্য জানার কোনো ইচ্ছেও নেই। শুধুমাত্র বোনের আবদার পূরণ করতে রাজি হয়েছে ইয়াদ। সব মিলিয়ে একটা বৃষ্টির সময় পার করছে ইয়াদ। ইয়ানা দরজায় নক করে বলল, ভাইয়া দরজা খোলো, দেখো কারা এসেছে। ইয়াদ বিরক্তি নিয়ে দরজা খুলতেই এক ঝাঁক ছেলে ইয়াদকে জড়িয়ে ধরল। টাল সামলাতে না হাসতে হাসতে অবস্থা খারাপ। ইয়াদের বন্ধু জোহান বলে উঠল, মামা তুমি নাকি জীবনে কোনো মেয়ের ছায়াও মারাবে না, তাহলে আজ কি ছেলে বিয়ে করছো নাকি? ইয়াদ ওদের সবাইকে ঠেলে উপর থেকে সরিয়ে উঠে দাঁড়িয়ে বলল, তোরা কোথা থেকে এলি? আরেকটু বন্ধু সাকিব বলল, তুই বিয়ের ইনভাইট না করলে কি হবে? আমাদের মিষ্টি বোন ইয়ানা আমাদের সবাইকে ইনভাইট করেছে এটা ভুল বললাম, শুধু জানিয়েছে তোর বিয়ে আজ আমরাও নিজ দায়িত্বে চলে এসেছি।